বিহার হয়েছে ভারতের সবচেয়ে গরিব রাজ্য। ভারতের 28টা রাজ্য, 8টা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মধ্যে বিহারের অবস্থায় সবচেয়ে বেশি শোচনীয়, কিন্তু এই রাজ্যেরই নাম বেশি রয়েছে ভারতের মধ্যে। বিহারের মানুষ কোথায় থাকে, কি খায়, কি পরে বলাই চলে না, কিন্তু এই রাজ্যেরই নাম অন্যান্য রাজ্যের চেয়ে বেশি। নাম রয়েছে রাজনীতির, দরিদ্রতার নয়। নীতিশ কুমার হয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী 2005 সন থেকে। 20 বছরে নীতিশ কুমার যা কাজ করেছে একদম ঠনঠনাঠন, কিচ্ছু না, কিন্তু রাজনীতিতে এই নীতিশ কুমারের নাম ভারতের অন্যান্য নেতার চেয়ে বেশি। আর এই বছর নভেম্বরে বিহারের বিধানসভা নির্বাচন, কিন্তু সার্ভেতে দেখা গিয়েছে যে নীতিশ কুমারের আর মুখ্যমন্ত্রী হতে হবে না, নীতিশেরটা শেষ। পোল ট্রেকার সার্ভে চালিয়ে এইটাই পেয়েছে যে নীতিশ কুমার আর মুখ্যমন্ত্রী হইতে পারবে না। বুড়া বয়সে নীতিশের এই অবস্থা কি জন্য হইল তা একটু খুইলা বলছে। প্রথম কথা হয়েছে যে নীতিশ যে 20 বছর মুখ্যমন্ত্রী হয়েছে, মাঝখানে একটু বাদ দিয়েছিল 9 মাসের জন্য, নিজের ক্ষমতায় হইতে পারে নাই। নীতিশের অতগুলো সিট ছিল না, অন্যান্য দল নীতিশকে সাপোর্ট করে দিয়েছিল সিএম পোস্ট। বিহারের 243টা সিটের মধ্যে গত ইলেকশনে নীতিশ কুমার পেয়েছিল মাত্র 43টা সিট। এই 43টা সিট নিয়ে উনি হয়েছিল সিএম, এই যে মোদি সাপোর্ট করেছিল। আর উনি 2বার করে মোদির সাথ ছেড়ে দিয়ে কংগ্রেসের সাথে এসেছিল। কংগ্রেস বিজেপি হয়েছে 2টা ঘোর বিরোধী দল। এই দলগুলোর সাথে বারে বারে অ্যালায়েন্স চেঞ্জ করাটা কি যুক্তি থাকতে পারে? এইভাবে মানুষের ওয়েটটা একদম কমে যায়। এখন যদি বলে মোদি খুব ভালো, এই দুনিয়ার মধ্যে মোদির মতো নেতা দ্বিতীয় একজন পাওয়া যাবে না। কিন্তু একদিন পরে যদি বলে মোদির মতো খারাপ মানুষ এই দুনিয়ার মধ্যে নাই, কত নেতা দেখছি, মোদির মতো খারাপ কাউকে দেখি নাই, তাহলে মোদির তো কিছু হবে না। যে বলবে এমন কথা তারই জিভার ওজনটা একদম শেষ হয়ে যাবে। আজকে বলবে কংগ্রেস দেশটাকে স্বাধীন করেছে, কংগ্রেস হয়েছে ভারতের মধ্যে সর্বোৎকৃষ্ট পার্টি, কিন্তু কালকে বলবে কংগ্রেস দেশটাকে নষ্ট করে দিয়েছে। কংগ্রেসের মতো জঘন্য পার্টি এই দুনিয়ার মধ্যে নাই। তাহলে কি হবে নীতিশের? মানুষ 2টা জিনিস দেখে ভোট দেয়, কতটুকু কাজ করেছে একটা নেতা, আর কি বলে, কি ভাষণ দেয়। কিন্তু নীতিশের তো কাজ যেগুলো দেখলে তো একদম, এই যুগে বিহারের মানুষ থাকার জায়গা পায় না, ভাত পায় না। আর এই যে পাল্টি মেরে মেরে এই পাশ থেকে ওপাশ করতে করতে জিভাটাই শেষ করেছে, ওজন নাই যার, তার ভাষণে মানুষ ভোট দেবে। মুখ্যমন্ত্রী ছিল 19 বছর, কিন্তু উনি 9 বার করে হয়েছে মুখ্যমন্ত্রী, 9 বার শপথ নিয়েছে পাল্টি মেরে মেরে। নেতার কিছু গুণ থাকতে হয়, কিন্তু নীতিশের সব গুণ ধুয়ে গেছে। আর ওনার সবচেয়ে যে বড় রেকর্ড, সেইটাই মানুষ ভুলে গিয়েছে। উনি 2014 সনে বলল আমি অনেক মুখ্যমন্ত্রী হয়েছি, আমি আর রাজনীতি করব না। উনি রিটায়ারমেন্ট ঘোষণা করলো, রিজাইন দিয়ে সিএম পোস্ট থেকে জিতান রাম মাঝিকে বানাইলো মুখ্যমন্ত্রী। ওনার বয়সও হয় নাই, উনি বুইরাও হয় নাই, আর কেউ বলেই নাই যে তুমি রিজাইন দাও। একটা সিএম হয় রিজাইন দেওয়ার জন্য নাকি, কিন্তু নীতিশ তা করলো। আর রিজাইন দিয়েছে তো দিয়েছে, ভালো একটা রেকর্ড করেছে। কিন্তু 9 মাস পরে ফেব্রুয়ারিতে 2015-তে ঘুরে এসে সে জিতান রাম মাঝিকে বলে তুমি সইরা যাও, আমি আবার মুখ্যমন্ত্রী হব। আর মাঝি মুখ্যমন্ত্রী হয়েছে, আবার ছেড়ে যাবে, একটা শরমের কথা আছে। মাঝি সরতে চাইলো না, তার জন্য নীতিশ কুমার তার দল থেকে মাঝিকে বের করে দিল। পরে মাঝি নতুন দল হিন্দুস্তান আওয়াম মোর্চা গঠন করলো, আর মাঝিকে সরিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে নীতিশ আবার। কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে কি করলো? মাঝি যেগুলো কাজ করেছিল, প্রজেক্ট নিয়ে এসেছিল, সেই 30টা প্রজেক্ট বাতিল করলো। যত বড় বিরোধী হোক, কোনো সিএম তার আগের সিএমের প্রজেক্টগুলো কিন্তু ক্যান্সেল করে না, নীতিশ কুমার তাও করলো। আর এখন উনি এমন এমন কাজ করছে যার জন্য বিজেপির লোকেরা ওনাকে এখন পাগল বলে। জাতীয় সঙ্গীত পড়ে সবাই, জাতীয় সঙ্গীত পড়ার সময় নীতিশ কুমার কথা বলে। জাতীয় সঙ্গীত পড়ার সময় কথা বলা যায়, কিন্তু ধাক্কাও মারে এক হাত দিয়ে জাতীয় সঙ্গীত নীতিশ কুমার না পড়ে। সবাই যে জাতীয় সঙ্গীত পড়ছে, নীতিশের সেটা মনেই থাকে না, এমন সিয়ামনি। আর বিহারের মানুষ একটু ওনাকে বুঝতে পেরেছে এবার।